সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকের ভিডিওটা বেশ কয়েকদিন ধরেই ভাবছি রেকর্ডিং করব আর উপস্থাপনা করব আর এডিটিং করব আর আপলোড করব, কিন্তু সেই জাদুকর পিসি সরকারের যে ওয়াটার অফ ইন্ডিয়া, যে উনি ওই কলসি বা ঘড়া জলটা ফেলে দেন, আবার কিছুক্ষণ পরে এবং দেখিয়ে দেন যে ওটা খালি হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে দর্শকদের দেখান যে জল ভরে গেছে। সেই ওয়াটার অফ ইন্ডিয়ার মতো আমার অবস্থা। এই যে জেফ্রে এপস্টেইন ফাইলস, এর প্রতিদিনই দেখছি নতুন 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 সব নাম, তথ্য, কেলেঙ্কারি আবিষ্কার হচ্ছে। প্রতিদিনই ভাবছি বোধহয় এখানেই শেষ ইতি, তারপর দেখছি না, আরেকজন একদম সব প্রবাদ প্রতিমরা ওইখানেই লাইন দিয়েছেন, কিউ করেছেন। তো শেষমেশ দেখলাম যে ওয়াটার অফ ইন্ডিয়া চলতে থাক, ফাইলস অফ ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস চলতে থাক, আমি আমার উপস্থাপনা শুরু করি, তারপর আমরাও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলব। তো জানুয়ারি মাসের 20 তারিখে আপনারা দেখেছেন জুপিটার রাহু রিয়ালিটি নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে স্পষ্টভাবে আমি বলেছিলাম যে এই আধ্যাত্মিকতা, ধর্ম, স্পিরিচুয়ালিটি এইসব নিয়ে অনেক বিতর্ক হতে চলেছে। জুপিটার রাহু কানেক্টেড, বক্রী বৃহস্পতি রাহু কানেক্টেড, সবচেয়ে বড় কথা, অ্যাসপেক্ট এক্সচেঞ্জ, মিউচুয়াল অ্যাসপেক্ট, এবং তার সঙ্গে মঙ্গল একেবারে পুরো সেনাপতির ভূমিকায়। এবং ওই 20 তারিখের ভিডিওতে এটা আমি বলেছিলাম যে মঙ্গলের ট্রানজিট যত এগোবে তত আরও ব্লাস্টগুলো বাড়বে, ইন্টেন্সিটিটা বাড়বে। তো 30শে জানুয়ারি আমরা দেখলাম যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফ্রে এপস্টেইন ফাইল রিলিজ করলো, এবং সেখানে অসংখ্য নাম। কিন্তু আমাদের আলোচ্য বিষয় প্রধানত দীপক চোপড়া। আমরা বিল গেটসকে নিয়েও আলোচনা করব, কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে। দীপক চোপড়াকে নিয়ে আলোচনা এই কারণ হি ইজ এ স্পিরিচুয়াল গুরু। 80-এর দশক থেকে শুরু করে এই গত 3 দশকে উনি গড কনসিয়াসনেস, কোয়ান্টাম রিয়ালিটি, এই নিয়েই ওনার ধ্যান জ্ঞান চলাফেরা। সম্ভবত $180 মিলিয়ন ওনার নেটওয়ার্থ। চোপড়া ওয়েলনেস সেন্টার উনি ইউএসএতে খুলেছেন, সেখানেই মেডিটেশন, ঈশ্বর তত্ত্ব, ব্রহ্মজ্ঞান, না জানি কি। সেই ভদ্রলোক, সেই ব্যক্তিত্ব জেফ্রে এপস্টেইনকে ইমেলে লিখছেন যে গড ইজ আ কনস্ট্রাক্ট, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, এটা মানব কল্পনার একটা সৃষ্টি। বাস্তব কি না, বাস্তব হচ্ছে সুন্দরী মহিলা, কিউট গার্লস আর রিয়াল। এবং এই ফাইলস রিলিজ হওয়ার পর তিনি স্টেটমেন্ট দিয়েছেন, সাক্ষাৎকারে বলেছেন যে আমার জাজমেন্টে ভুল হয়েছে। তার সঙ্গে কিন্তু গড ইজ আ কনস্ট্রাক্ট এই কথার কোনো এক্সপ্লেনেশন নেই। আমি বারবার আপনাদের একটা কথা বলি যে আমাদের কিছু সাংঘাতিক ভুল ধারণা আছে, এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃহস্পতিকে নিয়ে। আমরা মনে করি যে 9th হাউস, নবম ভাব, বৃহস্পতি, এই সমস্ত ফ্যাক্টরসগুলো খুব স্ট্রং হলে অটোমেটিক্যালি প্লাস সাইডটা হবে। প্লাস সাইড কিন্তু হবে না। বৃহস্পতির সঙ্গে
রাহুর একটা সাংঘাতিক সাদৃশ্য আছে। বোথ আর এক্সপ্যান্সিভ প্ল্যানেটস। দুটি গ্রহই কিন্তু বৃদ্ধিকারক, বিস্তারকারক, এবং একটা হায়ার রেলম। দুটো গ্রহের প্রভাবের মধ্যেই কিন্তু একটা ভণ্ডামির জায়গা আছে, এটা আমাদের মানতে হবে। এবং বহু ধনুরাশি আমি দেখেছি, ধনুরাশিরা আমাকে ক্ষমা করবেন, আমি এটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করছি না, কিন্তু অসংখ্য ধনুরাশি আমি দেখেছি যাদের এতটাই ভণ্ডামি, এবং সেই ভণ্ডামিকে তারা প্রতিষ্ঠা করার জন্য যেন তেন প্রকারেণ সব রকম আর্গুমেন্টস তাদের কাছে থাকবে, এবং তাদের আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ তারা খুব সুবক্তা। ওরেটরি স্কিলস আর ভেরি হাই। তো এই দীপক চোপড়ার জন্মছক যদি আমরা দেখি, এটা আমি জানি এটা অথেন্টিক টাইম অ্যান্ড ডেট। ওনার কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি, নবমে তুলা রাশিতে বৃহস্পতি, বুধ, রবি এবং মঙ্গল, চারটি গ্রহ। শনি লগ্নপতি 6th হাউসে কর্কট রাশিতে, চন্দ্র বসে আছে অষ্টমে কন্যায়, চতুর্থে রাহু তুঙ্গস্থ রোহিণী নক্ষত্রে, এবং 10th হাউসে শুক্র কেতু। ওনার জন্মছকে আমরা স্পষ্ট একটা কালসর্পযোগ দেখছি। ওনার এই বর্তমানে 2018 থেকে বুধের দশা শুরু হয়, এবং এই যে সময়টা যখন এই কেলেঙ্কারি চলছে, এই সময় বুধের দশায়, চন্দ্রের অন্তর্দশায়, রাহুর অন্তর্দশা। 4th জানুয়ারি 2026 থেকে 22nd মার্চ 26 অবধি, অর্থাৎ অষ্টমপতি, ষষ্ঠপতি আর রাহু। বর্তমানে রাহুকেতু নোডাল অ্যাক্সিস লগ্ন সপ্তম দিয়ে যাচ্ছে। একজন খুব প্রবীণ প্রাজ্ঞ বিজ্ঞ জ্যোতিষী, অবাঙালি জ্যোতিষী, আমাকে আজ থেকে বহু বছর আগে বলেছিলেন, মার্কারি হ্যায় ফাসায়েগা। বুধকে যে আমরা বালক গ্রহ বলি, তার সঙ্গে বুধের মধ্যে সাংঘাতিক এই প্রতারণার একটা জায়গা থাকে। পাশ্চাত্য অ্যাস্ট্রোলজিতে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে মার্কিউরিকে ট্রিকস্টার বলা হয়, যে কারণে বুধ যখন বকরি হয় তখন নানান রকম ওলটপালট হয়, ডিসরাপশনস হয়। তো আমাকে ওই প্রাজ্ঞবিজ্ঞ অবাঙালি জ্যোতিষী বলেছিলেন, মার্কিউরি হ্যায় ফাসায়েগা। এই যে বুধ, বুধ আপনাকে সাংঘাতিক এডুকেশন দেবে, নলেজ দেবে, সুবক্তা বানাবে, বই লেখাবে, কমিউনিকেশন করাবে, যোগাযোগ করাবে, তার সঙ্গে আপনাকে প্রতারকও বানাবে। যারা প্রতারণা করে তাদের তো সুবক্তা হতে হবে, তাদের তো অন্য মানুষকে প্রতারণা করার জন্য কনভিন্স করতে হবে, মগজটা তো ধোলাই করতে হবে, মগজটা অন্যের মগজ ধোলাই করার জন্য সুবক্তা হতে হবে। এবার অসংখ্য বই লিখেছেন দীপক চোপড়া। এই 9th হাউসে চারটে গ্রহ ওনার জীবনে এই নবম ভাবের একটা প্রাধান্য আছে। এই নবম ভাবকে কেন্দ্র করেই ওনার জীবন গঠন হবে।
কিন্তু অধিপতি গ্রহ শুক্র কোথায় বসে আছে? শুক্র কেতুর সঙ্গে দশমে। এই শুক্র কেতু যোগটা কিন্তু খুব সাংঘাতিক যোগ। এই শুক্র কেতু পজিটিভলি থাকলে, ভালো থাকলে খুব ভালো সায়েন্টিফিক ডিসকভারি ইত্যাদি নানান রকম গবেষণামূলক কাজ দেবে, কারণ এটা বৃশ্চিক রাশি। কিন্তু এই শুক্র কেতুই কিন্তু নানান রকম যৌন বিকৃতি, সেক্সুয়াল পারভার্সন দেবে, মহিলা সংক্রান্ত নানান রকম কন্ট্রোভার্সিজ আনবে। শোভা দে লেখক, ফিল্ম এডিটর ছিলেন, সোসাইটি ম্যাগাজিনের, প্রবাবলি সম্ভবত স্টারডাস্টেরও ছিলেন। তিনি তার ফেসবুক পেজে একটা ভিডিওতে পরিষ্কার বলছেন যে আই অলওয়েজ নিউ দ্যাট দীপক চোপড়া ওয়াজ আ ফ্রড অ্যান্ড আই ইউজ টু টেল মাই ফ্রেন্ডস। বিষয়টা হচ্ছে যে লোকটি পুরো ঈশ্বরকে নিয়ে, আধ্যাত্মবাদ নিয়ে, মেডিটেশন নিয়ে, কোয়ান্টাম কনসিয়াসনেস নিয়ে, ওয়েলনেস নিয়ে, আয়ুর্বেদ নিয়ে সারা জীবন কাটালো এবং তার সমস্ত নাম, যশ, প্রতিষ্ঠা, পদ সব কিছু ঈশ্বরকে ভিত্তি করে, ঈশ্বর তত্ত্বকে ভিত্তি করে তিনি জেফ্রি এপস্টাইনকে লিখছেন গড ইজ আ কনস্ট্রাক্ট, অর্থাৎ মানুষের কল্পনার সৃষ্টি, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। বাস্তব কি না? বাস্তব হচ্ছে সুন্দরী মহিলারা, কিউট গার্লস আর রিয়েল। এইখানেই আমরা দীপক চোপড়াকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখতে শুরু করতে পারি। দেখুন, অনেক কেলেঙ্কারি হয়, অনেক কিছু হয়, লোকে লিগাল অ্যাকশন হয়, বেল হয়ে যায়, বেরিয়ে যায়, সব কিছু হয়, আর সেখানে কিছু সলিউশন দেখা যায় না। কিন্তু এই জায়গায়, যেখানে 3000-এরও বেশি ইমেল চালাচালি হয়েছে জেফ্রি এপস্টাইনের সঙ্গে, এবং এইরকম কথা, এবং তার সঙ্গে আরেক জায়গায় তিনি লিখছেন যে আমি স্বয়ং দালাই লামার সঙ্গে অনেক আলাপচারিতা করেছি এবং আমার মনে হয় যে টিবেটান বুদ্ধিজম সম্বন্ধে উনি কিছুই জানেন না। এই কথা জেফ্রি এপস্টাইনকে লিখেছে, এবং নিশ্চয়ই এইরকম কথাবার্তা তিনি তার নানান কনফারেন্সে ইত্যাদিতে, মিটিংয়ে এই কথাগুলো তার তার যে সমস্ত ক্লায়েন্ট, সমস্ত তার যে ডিভোটিসরা, ভক্তরা, তার যে ফলোয়ার্সরা, তাদের সঙ্গেও নিশ্চয়ই উনি বলেছেন। এখন বিষয়টা হচ্ছে সঙ্গ নিয়ে। বলা হয় সৎসঙ্গ, সাধনা, সংকীর্তন। তো এই তিনটে বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়, যে এই তিনটের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি হয়। সঙ্গত, সৎসঙ্গ, সাধনা আর সংকীর্তন। এই ফাইলসে এই ইমেল আবিষ্কার হওয়ার পর গড ইজ আ কনস্ট্রাক্ট, কিউট গার্লস আর রিয়েল, দালাই লামা নোজ নাথিং অ্যাবাউট টিবেটান বুদ্ধিজম, এগুলো নিয়ে উনি কোনো বক্তব্য রাখেননি। উনি শুধু বলছেন আমার টোনে জাজমেন্টটা ভুল ছিল। এখন যে সঙ্গ উনি করেছেন, এখানে বিষয়টা হচ্ছে অনেক প্রবাদ প্রতিম সেলিব্রিটিদের নাম আছে, কিন্তু আমরা দুজনকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রধানত দীপক চোপড়াকে নিয়ে আলোচনা করব, পরবর্তীকালে আমরা বিল গেটসকে নিয়েও আলোচনা করব। 2012-র মধ্যে জেফ্রি এপস্টাইনের সমস্ত অপরাধ ধরা পড়ে, জেল হয়ে, কনভিকশন হয়ে, সব ওপেন হয়ে গেছে।
তার সম্বন্ধে তিনি যে এক যৌন অপরাধী, পেডোফিলিয়া, সেখানে সেক্স অফেন্ডার, ট্রাফিকিং ইত্যাদি, সেটা কিন্তু কারোর অজানা নেই, সবাই জানেন সেটা। বিল গেটস বলছেন আমি টাকা জোগাড় করতে ফর চ্যারিটি, ওনার নিজের ফাউন্ডেশন থেকে টাকা দিয়ে ওনার শান্তি হয়নি, এনার সঙ্গে সঙ্গ করেছিলেন ফর চ্যারিটি। সেখানে মেলিন্ডা গেটস কিন্তু একটা সাক্ষাৎকারে বলছেন যে এই সমস্ত কারণে আমার বিল গেটসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়, ওয়ান অফ দ্য রিজনস। তো দীপক চোপড়া আর বিল গেটস কিন্তু তাদের যখন সঙ্গ হয়েছে, দীপক চোপড়ার ক্ষেত্রে 2016 থেকে 2019, এই সময় তো জেফ্রি অ্যাপস্টাইন নন ক্রিমিনাল, দাগি আসামি। 2008-এর মধ্যেই তার সমস্ত গল্প তার ছাপানো হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তো এই যে আধ্যাত্মিকতার আড়ালে এই যে ভণ্ডামিটা, এইটাই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়। নিজেও ভণ্ড এবং অসংখ্য মানুষকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। 2007-এ জানুয়ারিতে দীপক চোপড়া কলকাতায় এসেছিলেন। গ্র্যান্ড হোটেল ওবেরয় গ্র্যান্ডে ওনার একটা কনফারেন্স ছিল, বুক রিডিং ছিল, এবং তারপরে ফলোড বাই ডিনার। ওটা আমি অ্যাটেন্ড করেছিলাম 2007-এ। এবং ওখানে যখন কোয়েশ্চেন আনসার সেশন হয় তখন আমি দু একটা প্রশ্ন করেছিলাম, যাতে উনি যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন এবং আমার প্রশ্নের উত্তর তিনি দেননি। পরে আমি আমার বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করি যে আমার খুব একটা ওনাকে ভক্তি শ্রদ্ধা হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওনার জন্মছক, এই জন্মছকে ওনার বর্তমানে নোডাল অ্যাক্সিস লগ্ন সপ্তম দিয়ে পাস করছে, বুধ চন্দ্র রাহু দশা, অন্তর্দশা প্রত্যন্তর দশা, বৃহস্পতি প্রারব্ধের ঘরে 5th হাউসে বক্রগতিতে আছে এবং জন্মকালীন নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে। নবম, একাদশ আর লগ্নকে দৃষ্টি প্রদান করছে, এবং ওই লগ্নে রাহু আর পঞ্চমে বক্রী বৃহস্পতি, মিউচুয়াল এক্সচেঞ্জ। রাহুর প্রত্যন্তর দশা, একদম রাহুর কাজই হচ্ছে গাছে তুলে মই কেড়ে নেওয়া। আমি বারবার সবাইকে একটাই কথা বলি যে জিউডো, ফেক স্পিরিচুয়ালিটি থেকে সাবধান, ভণ্ডামি থেকে সাবধান, আড়ম্বর থেকে সাবধান। আসল কাজটা হচ্ছে কি না, আমার জীবনে পরিবর্তনটা হচ্ছে কি না, আমার মানসিকতার মধ্যে পরিবর্তন হচ্ছে কি না, সেটাই হচ্ছে মাপকাঠি। 2022-এ আমাকে একজন মেসেজ করেছিলেন যে আমি চরম আধ্যাত্মিকতার শিখরে পৌঁছে গেছি, জগৎ মিথ্যে এই বিষয়ের ঠিক পরবর্তী স্তরে আমি দাঁড়িয়ে আছি, আর ব্রহ্মসত্য এই বিষয়ের ঠিক পূর্ববর্তী স্তরে আমি দাঁড়িয়েছি, এর সন্ধিক্ষণে। জগৎ মিথ্যা আর ব্রহ্মসত্য এই দুটো বিষয়ের সন্ধিক্ষণে মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমি ঈশ্বরের সাক্ষাৎ কবে পাব, এই বলে একজন আমাকে মেসেজ লিখেছিলেন। তো যে জীবাত্মা জগৎ মিথ্যা আর ব্রহ্মসত্যের মধ্যবর্তী স্থলে পৌঁছে গেছে, তার আর কোনো প্রশ্ন থাকবে না। আর সে প্রশ্ন থাকলেও সে ডাইরেক্ট পরম ব্রহ্মকে করবে। সেই ব্যক্তির 2026-এর
প্রারম্ভে তার সন্তানের মৃত্যু হয়, সন্তান শোকে তিনি সাংঘাতিক কাবু হয়ে পড়েছেন। এখন উনি লিখছেন যে এরকম আমার জীবনে হলো কেন। আমি তাকে লিখে পাঠালাম যে আপনি তো জগৎ মিথ্যা উপলব্ধি করে ফেলেছেন, তাহলে আপনার কাছে জন্মই বাকি, মৃত্যুই বাকি, সন্তানই বাকি, বাবা মাই বাকি, সম্পর্ক, সাংসারিক সম্পর্কই বাকি। তখন তিনি কোনো রকমে এলোমেলো এদিক ওদিক করে, আমরা যেরকম ফাঁকিবাজি স্টুডেন্টরা যেরকম জোড়াতাপি দিয়ে কোয়েশ্চেন পেপারে আনসার লিখি, সেরকম হাবিজাবি লিখছেন। তো এই যে ডিলিউশন, এই যে ভ্রম, রাহুর কাজই হচ্ছে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া। ঋষি অরবিন্দ বারবার এই কথাটা বলছেন যে মেডিটেশন করছো, সাধনা করছো, আজকে মা কালীকে দেখছো, কালকে দেবাদিদেব মহাদেবকে দেখছো, পরশুদিন শ্রীকৃষ্ণ এসে তোমাকে বাঁশি দিয়ে বলছে বাজাও একটু শুনি। এই চক্করে পড়ো না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একটা ইলিউশন, একটা অশুভ শক্তি তোমাকে গ্রাস করছে এবং তুমি মনে করছো যে তুমি ঈশ্বর শক্তির স্পর্শ পাচ্ছ, তা কিন্তু নয়। বারবার ঋষি অরবিন্দ এই কথাটা বলেছেন। এবং মোস্ট অফ দিস পিপল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হস্টাইল ফোর্স, এই অসুর শক্তি, এই অশুভ শক্তি মানুষকে গ্রাস করছে এবং এই অশুভ শক্তির স্বরূপ হয়ে এই প্রতারক স্পিরিচুয়াল গুরুদের আবির্ভাব হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এত বড় একজন স্পিরিচুয়াল গুরু এরকম কথা লিখছেন। আমরা আগে রজনীশ অশোকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। তারপরে আমরা এই দীপক চোপড়াকে নিয়ে পাচ্ছি। মধ্যবর্তীকালে আরও অনেক ধর্মগুরুকে নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব আমাদের বাঁচিয়ে চলতে হবে এবং তার জন্য শাস্ত্র অধ্যয়নটা মাস্ট। কারণ থিওরিটিক্যাল নলেজ না থাকলে উই ডোন্ট নো হোয়াট উই আর গানিং ফর। আমরা ধ্যান সাধনা নাম জপ কেন করছি, অভীষ্টটা কি, সেটা আমাদের জানতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে পুরুষার্থ। ধর্ম আপনার পারপাস ইন লাইফ, যে আপনি কী করতে জীবনে জন্মগ্রহণ করেছেন। আপনার পারপাস, আপনার উদ্দেশ্য, আপনার অভীষ্টটাই আপনাকে ধারণ করে রাখবে। পারপাস ইজ টু ফাইন্ড your true identity. Purpose is to find the spiritual spark. চৈত্য পুরুষ বলেছেন শ্রী অরবিন্দ, সেই চৈত্য পুরুষ, সেই ডিভাইন সেলফকে খুঁজে বার করা, সেটাই পারপাস। আর মোক্ষ হচ্ছে আপনার পরম পুরুষার্থ। সুতরাং ইন বিটুইন ধর্ম আর মোক্ষর মধ্যে অর্থ আর কাম, সাংসারিক জীবনে যখন জীবন যাপন করেছেন, যখন দেহ ধারণ করেছেন, তখন আপনাকে সংসার ধর্ম করতে হচ্ছে। শ্রী অরবিন্দ একথাও বলছেন, অল ওয়ার্ক ইজ যোগা, অল লাইফ ইজ যোগা। তো আপনার যা কিছু ডিজায়ার্স আছে, কামনা বাসনা আছে, সেগুলোকে আপনি চরিতার্থ করুন। দেবী মাহাত্ম্য তো বলেই দিয়েছেন, তিনি তো একেবারে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। প্রমিসারি নোট দিয়ে দিয়েছেন যে যাহা চাইবে তাহাই পাইবে, তবে কবে পাইবে তার কোনো গ্যারান্টি নাই। অসংখ্য অনন্তকাল বারবার জননী জঠরে শয়নম করতে হবে, পুনরপি জননী জঠরে শয়নম।
কিন্তু যাই অর্জন করো, কামবাসনা যাই হোক না কেন, জীবনে যাই অর্থ অর্জন করো না কেন, পরম পুরুষার্থ মোক্ষকে মাথায় রাখতে হবে। ত্যাগতে না ভঞ্জিত, আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে যে যাই পাই না কেন আমাকে ছাড়তে হবে। আমি স্পেস টাইম অ্যান্ড কজালিটির মধ্যে আছি, শনির লিমিটেশনের মধ্যে আছি। শনি তো সেটাই শেখায় আমাদের। 7.5 আর 2.5 সব পরিবর্তন হয় কেন? কারণ পরিবর্তনটাই হচ্ছে বেসিস অফ দিস ডোমেন, দিস রেলম। তো আমরা কেন যা করছি সেটা কেন করছি সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের এরকম প্রতারকের হাতেই পড়তে হবে, এবং এরকম প্রতারকরাই আমাদের প্রতারণা করতে সক্ষম হবেন। তার জন্য খুব ক্লাসিক্যাল টেক্সট দরকার, এবং ধর্মের সীমানার মধ্যে রাখতে হবে। পলিটিসাইজিং স্পিরিচুয়ালিটি হচ্ছে আরেক সমস্যার জায়গা। তো দীপক চোপড়াকে নিয়ে আমরা আজকে এই কারণে আলোচনা করলাম যে নবমভাবে একাধিক গ্রহ, নবমে বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল সব থাকা সত্ত্বেও একটা মানুষের জীবনকে নবমভাবেই গঠন করা সত্ত্বেও সেই নবমের যে মিথ্যেটা সেটা আমাদের জানতে সাহায্য করে এই দীপক চোপড়ার হরোস্কোপ। এবং 4th হাউসের এক্সল্টেড রাহু রোহিণী নক্ষত্রে, চরম মেটেরিয়ালিস্টিক ক্রেভিংস। তুঙ্গস্থ রাহু রোহিণী নক্ষত্রে, সুতরাং সেটাও একটা ইন্ডিকেশন যে এই ব্যক্তিত্বের মধ্যে মেটেরিয়ালিস্টিক, জাগতিক, সাংসারিক কামনা বাসনার প্রাধান্যটা অনেক বেশি। তো এবার এই জায়গাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের নিজেদের ইমিউনাইজ করে রাখতে হবে। সামনে সোলার এক্লিপস আছে, তারপরে লুনার এক্লিপস আছে, এবং অঙ্গারক যোগ আছে। পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে চলেছে, আরও বিস্ফোরক হতে চলেছে, আরও ভয়ঙ্কর হতে চলেছে। আমরা আরও অনেক এরকম কেলেঙ্কারি, আরও অনেক এরকম ভয়াবহ সংবাদ, ভয়াবহ এরকম সমস্ত হরিবল ডিসক্লোজার্স কিন্তু আমরা অবশ্যই আশা করতে পারি। সর্বম শুভময়ম শুভদন্তা শিবকৃপানন্তা।